রাত যখন গভীর হয়, চারপাশ যখন নিঝুম নিস্তব্ধতায় ডুবে যায়, তখন শুরু হয় এক অন্য জগৎ, যে জগতে যুক্তি কাজ করে না, যেখানে বিজ্ঞানের আলো পৌঁছায় না। আপনারা শুনছেন ভয়ের জগৎ। ইয়েস ডিয়ার ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি ভয়ের জগতে। আজকের পর্বে আমরা আপনাদের নিয়ে যাব এমন এক অভিশপ্ত ডাকঘরে, যেখানে মাঝরাতে আজও অকেজো টাইপরাইটার থেকে বেশি আসে কোনো অতৃপ্ত আত্মার আর্তনাদ, যেখানে বাতাসের ঝাপটায় কাচের প্রতিধ্বনি হয় এক অশ্বরের উপস্থিতি। গল্প এখানে আমরা আরও প্রবেশ করব সেই আদিম অন্ধকার বাঁশবাগানে, যেখানে নিশির ডাকে পথ হারায় সাহসী প্রতীক। অমাবস্যার রাতে যেখানে নুইয়ে পড়ে বাঁশের ডগায় ঝুলে থাকা বিভৎস এক ছায়া, যে ছায়া আপনার পিছু ছাড়বে না যতক্ষণ না আপনি এর কবলে পড়ছেন। আপনি কি তৈরি আছেন সেই হারহিম করা সত্যি অভিজ্ঞতার মুখোমুখি হতে? ইয়েস, যদি তৈরি থাকেন তাহলে কানে হেডফোন লাগিয়ে নিন, চারপাশের আলো নিভিয়ে দিন, কারণ আজকের গল্পগুলো কোনো কল্পনা নয়, এগুলো আমাদের মাঝে ঘটে যাওয়া ধ্রুব সত্যি। আমি আপনাদের সাথে আছি, আপনার হোস্ট আরজে ফারহান। আজকের বিশেষ আয়োজনে সকলকে স্বাগতম জানাচ্ছি। চলুন আমরা প্রবেশ করি আমাদের আজকের প্রথম ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন সাইদুল নীরব। সুনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া। এই ঘটনাটি উত্তরবঙ্গের একটি পুরনো মহকুমার সেখানকার একটি জরাজীর্ণ ডাকঘর বা পোস্ট অফিসকে কেন্দ্র করে স্থানীয়রা আজও ভয়ে কাঁপে। ঘটনাটি 80-র দশকের শেষের দিকের। তখন চিঠিপত্রই ছিল যোগাযোগের প্রধান মাধ্যম। সেই ডাকঘরের রানার চিঠির বহনকারী হিসেবে কাজ করতেন করিম মিয়া। লোকটা সাহসী ছিলেন, লণ্ঠন হাতে মাইলের পর মাইল নির্জন পথ পাড়ি দিতেন। কিন্তু এক অমাবস্যার রাতে তার সাথে যা ঘটেছিল তা তার জীবন বদলে দেয়। রাত তখন প্রায় 2টা। করিম মিয়া জঙ্গল ঘেরা এক সরু পথ দিয়ে ফিরছিলেন। চারপাশটা অস্বাভাবিক রকমের শান্ত ছিল, এমনকি পাতার শব্দও পাওয়া যাচ্ছিল না। হঠাৎ তিনি অনুভব করলেন তার ঠিক পেছনে কেউ একজন হাঁটছে। তিনি থামলে শব্দটাও থেমে যাচ্ছে, আবার হাঁটলে সেই ভারী পায়ের শব্দ ফিরে আসে। করিম মিয়া সাহসে ভর করে পেছনে ফিরলেন। লণ্ঠনের আলোয় স্লান আলোয় দেখলেন কিছু দূরে একটা বিশাল আকৃতির কালো ছায়া দাঁড়িয়ে আছে। মানুষ নয়, উচ্চতা প্রায় 7-8 ফিটের মতো হবে, কিন্তু তার কোনো অবয়ব বা মুখ দেখা যাচ্ছিল না। ভয়ে করিম মিয়া দৌড়ে ডাকঘরের ভেতরে ঢুকে দরজা আটকে দিলেন। হাঁপাতে হাঁপাতে তিনি যখন একটু শান্ত হলেন, তখন শুনলেন ডাকঘরের ভেতর কেউ একজন টাইপরাইটার চালাচ্ছে। খটখট আওয়াজ হচ্ছে। সেই নিঝুম রাতে ডাকঘর বন্ধ ছিল, ভেতর কেউ থাকার কথা নয়। তিনি কাঁপতে কাঁপতে সেই ঘরের দিকে এগিয়ে গেলেন। দরজার ফাঁক দিয়ে যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। দেখলেন একটা চেয়ারে শূন্যে ভাসছে, আর টাইপরাইটারের কিবোর্ডগুলো আপনা আপনি চেপে যাচ্ছে। মনে হচ্ছে অদৃশ্য কেউ একজন দ্রুত কিছু লিখছে। হঠাৎ টাইপরাইটারটি থেমে গেল। একটি কাগজ মেশিন থেকে বের হয়ে ফ্লোরে পড়লো। করিম মিয়া অদম্য কৌতূহল আতঙ্কে কাগজটি হাতে নিলেন। সেখানে শুধু একটি বাক্য লেখা ছিল, আমাকে এখান থেকে মুক্তি দাও, আমি অনেক দিন ধরে এখানে আটকে আছি। ঠিক সেই মুহূর্তে ঘরের জানলার কাঁচগুলো একসঙ্গে ঝনঝন করে ভেঙে পড়ল। বাইরে থেকে সেই বিশাল আকার কালো ছায়াটা জানলার গ্রিল ধরে জাকাতে শুরু করলো। করিম মিয়া চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেললেন। পরদিন সকালে গ্রামবাসী তাকে উদ্ধার করে। দেখা যায় সেই টাইপরাইটারটি ছিল ব্রিটিশ আমলের, যা গত 20 বছর ধরে অকেজো পড়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, যে ঘরে করিম মিয়া টাইপরাইটারটা চলতে দেখেছিলেন, সেই ঘরে 25 বছর আগে এক ডাক পিয়ন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। তার লাশ নাকি উদ্ধার হওয়ার আগে 3 দিন ওই ঘরের ভেতরেই পড়েছিল। আজও অনেকে বলে সেই ডাকঘরের পাশ দিয়ে রাতে যাওয়ার সময় টাইপরাইটারের শব্দ এবং সেই বিশালাকার ছায়ার ঘোঙ্গানি শোনা যায়। আসসালামু আলাইকুম ভাইয়া, এটাই ছিল আমার ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনাবেন।
অসম্ভব ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠান এবং যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান, পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। আমাদের ফেসবুক পেজের নাম আরজে ফারহান 8 এবং আরেকটা পেজ আরজে জীবন। দুটো পেজের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং আপনারা যদি চান আমাদের ইমেল করে ঘটনা পাঠাবেন, আমাদের ইমেল অ্যাড্রেসের ঠিকানাও আপনারা পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশন বক্সে, মুশফিকুর ফারহানস ফ্যান্স 888@gmail.com। সো আপনারা চাইলে আপনাদের ঘটনাগুলো আমাদেরকে পাঠাতেই পারেন, আমরা যেতে চাই আমাদের দ্বিতীয় ঘটনায়। সো আমাদেরকে পরবর্তী ঘটনাটি পাঠিয়েছেন সুমি হালদার। উনি যে ওই লিখেছেন আমি ঠিক সে ওই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলেই থাকেন। সো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি যাই আমাদের ঘটনায়। এটি অনেক আগের কথা নয়, যখন গ্রামে বিদ্যুৎ পৌঁছায়নি এবং সন্ধ্যার পর মানুষ হারিকেন ছাড়া ঘর থেকে বের হওয়ার সাহস করতো না। ঘটনাটি একটি পুরনো জমিদার বাড়ির পেছনের বিশাল বাঁশবাগানকে কেন্দ্র করে। গ্রামের নাম ছিল শান্তিপুর, কিন্তু রাতের বেলা সেই শান্তিপুর এক বিভীষিকায় পরিণত হতো। গ্রামের এক প্রান্তে ছিল করিম চাচার বাড়ি। করিম চাচা ছিলেন সাহসী মানুষ, রাত বিরাতে মাছ ধরতেন। এক অমাবস্যার রাতে তিনি জাল নিয়ে বের হলেন বড় দিঘির দিকে। দিঘিতে যেতে হলে সেই অভিশপ্ত বাঁশবাগান পার হতে হয়। রাত তখন প্রায় 12টা। বাঁশবাগানের ভেতর দিয়ে সরু রাস্তা, বাতাসের শব্দে বাঁশগুলো একে অপরের সাথে ঘষা খেয়ে এক অদ্ভুত কোঙ্গানির মতো শব্দ করছিল। হঠাৎ করিম চাচা লক্ষ্য করলেন রাস্তার ঠিক মাঝখানে একটি বড় বাঁশ নুয়ে পড়ে আছে। তিনি ভাবলেন বাতাসের চাপে হয়তো এমন হয়েছে, কিন্তু তিনি যখন বাঁশটিকে টপকে যাওয়ার চেষ্টা করলেন, দেখলেন বাঁশটি আপনা আপনি সোজা হয়ে যাচ্ছে। তিনি থমকে দাঁড়ালেন। লণ্ঠনের আলোয় দেখলেন বাঁশের ডগায় কোনো মানুষ নয়, বরং উল্টো হয়ে ঝুলে আছে বিভৎস এক ছায়া। তার চুলগুলো মাটির দিকে ঝুলে আছে এবং হাতগুলো অস্বাভাবিক লম্বা। করিম চাচা ভয় পেলেও তসবি পড়তে শুরু করলেন। ঠিক সেই সময় তার কানে এলো তার নিজের মায়ের কণ্ঠস্বর, বাবা করিম, একবার এদিকে আয় তো। চাচা চমকে উঠলেন। তার মা তো 3 বছর আগে মারা গেছেন। তিনি জানতেন এটা নিশির ডাক। বড়রা বলে থাকেন নিশি রাতে পরিচিত কারো কণ্ঠে 3 বার ডাকলে উত্তর দিতে নেই। চাচা উত্তর দিলেন না, কিন্তু সেই কণ্ঠ বারবার ডাকতে লাগলো এবং আস্তে আস্তে তা কান্নায় পরিণত হলো। চাচা দ্রুত পা চালিয়ে বাগান পার হতে চাইলেন, কিন্তু তিনি যেদিকেই যান বারবার একই জায়গায় ফিরে আসছিলেন। এটাকে গ্রামে বলা হয় ফেউ বা ভুলুনি ধরা। হঠাৎ তিনি অনুভব করলেন তার পেছনে ভারী কিছু একটা হেঁচড়ে হেঁচড়ে আসছেন। তিনি লণ্ঠন উঁচিয়ে পেছনে তাকাতে দেখলেন একটা বিশালাকার পচা গলার দুর্গন্ধ ছড়ানো মূর্তির মতো কিছু একটা তার দিকে এগিয়ে আসছে। তার চোখগুলো আগুনের গোলার মতো জ্বলছে এবং দাঁতগুলো বড় বড়। করিম চাচা চিৎকার করে দৌড়াতে শুরু করলেন। পেছনে সেই বিভৎস হাসির শব্দ, হে হে হে, কোথায় পালাবি, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। তিনি দৌড়াতে দৌড়াতে গ্রামের মসজিদের মিনার দেখতে পেলেন। মসজিদের আজান শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। মসজিদের সীমানায় পরদিন সকালে ইমাম সাহেব তাকে উদ্ধার করেন। দেখা গেল করিম চাচার গলার চারপাশে কালো কালচিটে দাগ পড়ে আছে, যেন কেউ তাকে শক্ত করে চেপে ধরেছিল। আজও সেই বাঁশবাগানে অমাবস্যার রাতে কেউ একা যায় না। গ্রামবাসী বলে ওখানে অতৃপ্ত আত্মা বাস করে, যে সুযোগ পেলেই মানুষকে তার ডেরায় টেনে নিয়ে যায়। আজও গভীর রাতে সেই বাঁশবাগান থেকে করুণ কান্নার শব্দ ভেসে আসে। আসসালামু আলাইকুম ভাইয়া, জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, তবে ভাইয়া সত্যি বলতেছি, ঘটনাটা 100% সত্যি। এমনকি জানি না ভিউয়ার্সরা বিশ্বাস করবে কিনা, তবে এটা আমাদের গ্রামে প্রচলিত একটা ঘটনা। ভাইয়া, আপনি প্রতি সপ্তাহে নিয়মিত শো দিচ্ছেন না কেন? আপনি কি কোনো সমস্যা হচ্ছে? যদি হয় তাহলে জানাবেন। হ্যাঁ, এই ব্যাপারটা আমি একটু আপনাদের সাথে ক্লিয়ার করতে চাই। আমি একটু ব্যক্তিগত প্রবলেম বা ব্যস্ততার কারণে প্রত্যেক সপ্তাহের সময় মতো আমি আপনাদের সাথে যুক্ত হতে পারি না। এই ভয়ের জগৎ, যেটা আমাদের প্রাণ, আমার প্রাণ,
সো ভয়ের জগৎটার মধ্যে আমি থাকতে পারি না, আপনাদের সাথে যুক্ত হতে পারি না, সেটা নিয়ে আমিও একটু কষ্ট পাচ্ছি। আরেকটা ব্যাপার কি, যারা রেগুলার শোনেন, আমার যারা পুরনো ভিউয়ার্স ছিল তারা তো আসলে এই চ্যানেলটাতে নাই, সেটাও একটা ব্যাপার। সো হচ্ছে গিয়ে আমার কিছু অ্যাক্টিভ ভিউয়ার্স যদি পেতাম আর চ্যানেলটা যদি আস্তে আস্তে বড় হতো, তাহলে না হয় আমি রেগুলার চেষ্টা করতাম। তবে আপনারা অনেকেই ঘটনা পাঠান কিন্তু শো শুনেন না, সো এই ব্যাপারটা করা যাবে না। এবং আমি আজকে একটা বারের জন্য বলি নাই যে ভাইয়া শেয়ার করবেন, অবশ্যই শেয়ারের কথা না বললে আমি জানি আপনারা করবেন না। আমাদের এই অনুষ্ঠানটা আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন, আপনাদের ফেসবুকের টাইমলাইনে রেখে দিবেন শেয়ার করে। আর হচ্ছে গিয়ে যদি ভালো লাগে লাইক করবেন, কেমন লাগলো সেটা জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। এবং হচ্ছে গিয়ে যদি আপনার ঘটনা পাঠাতে চান, পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে, ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা আমাদেরকে আপনার ঘটনা ইমেল করে পাঠাতে পারেন। যদি ইমেল করতে চান সেটাও পারেন। ইমেল করার জন্য আপনাকে যেটা করতে হবে, খুব ছোট্ট একটা কাজ, সেটা হচ্ছে mushfiqurfarhansfans888@gmail.com। এই ঠিকানায় আপনার পুরো ঘটনা একসাথে লিখে পাঠিয়ে দিবেন আমাদের, আর আমরা পড়ে দিব আপনার ঘটনা। সো হচ্ছে গিয়ে যদি ইমেল অ্যাড্রেসটি খুঁজে পেতে আপনার কষ্ট হয়, তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন। সো আমি যাব আমাদের পরবর্তী ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার আইডির নাম সুরাইয়া এম। সো নিজেও লিখেছেন, আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন। এটি কোনো সাধারণ গল্প নয়, এটি একটি অভিশপ্ত জনপদের কাহিনী। গ্রামের মানুষ আজও সূর্য ডোবার পর সেই বিলের রাস্তা দিয়ে হাঁটার সাহস পায় না। ঘটনাটি 25-30 বছর আগের। বর্ষাকাল শেষ হয়ে শীতের আমেজ আসতে শুরু করেছে। গ্রামের বিশাল এক বিল, যার নাম কালীদহ বিল। বিলের মাঝখান দিয়ে একটি সরু মাটির রাস্তা চলে গেছে পাশের বাজারে। সেই রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল পুরনো হিজল গাছ। স্থানীয়রা বলে ওই গাছটি নাকি সাধারণ কোনো গাছ নয়, ওটা একটা অশরীরী আত্মা রাস্তা না। গ্রামের যুবক অবিনাশ ছিল বড্ড একগুঁয়ে আর সাহসী। সে ভূতপ্রেত বিশ্বাস করতো না। এক রাতে হাট থেকে ফিরতে তার অনেক দেরি হয়ে গেল। রাত তখন প্রায় 12:30। তার সাথে ছিল কেবল একটা টর্চ লাইট আর হাতে ধরে একটা লাঠি। কুয়াশায় বিলের চারপাশ সাদা হয়ে আছে, শুধু হিজল গাছটার কালো অবয়ব দূর থেকে দেখা যাচ্ছিল। অবিনাশ যখন হিজল গাছের কাছাকাছি পৌঁছালো, তখন হঠাৎ চারপাশের তাপমাত্রা অস্বাভাবিক কমে গেল। মনে হচ্ছিল যেন বরফের রাজ্যে ঢুকে পড়েছে সে। হঠাৎ সে নাকে পেল তীব্র এক পচা মাংসের গন্ধ। অবিনাশ টর্চ জ্বালাতেই তার রক্ত হিম হয়ে গেল। দেখলো হিজল গাছের একটি ডাল থেকে একটা পা নিচে ঝুলে আছে। পাটি মানুষের মতো না, কিন্তু চামড়াগুলো কুচকানো এবং নখগুলো বিশাল লম্বা। সে ভয়ে টর্চটি উপরে তুলল। দেখলো ডালের ওপর বসে আছে এক বিভৎস নারী মূর্তি। তার পরনে ছেঁড়া সাদা শাড়ি, মুখটা অর্ধেক পচে আর বেরিয়ে আছে, আর চোখ দুটো যেন গর্তের ভেতর জ্বলছে। অবিনাশ দৌড়াতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতে গেঁথে আছে। সে এক চুলও নড়তে পারছিল না। ঠিক তখন সেই মূর্তিটি গাছ থেকে নিচে লাফিয়ে পড়লো। কোনো শব্দ হলো না, যেন বাতাসের মতো হালকা হয়ে সে মাটিতে নামলো। সেই মূর্তি অবিনাশের দিকে তাকিয়ে এক বিকট চিৎকার দিল। সেই চিৎকারে বিলের সব পাখি একসাথে উড়ে গেল। অবিনাশ দেখলো সেই নারী মূর্তিটি তার দিকে এগিয়ে আসছে, আর তার হাতগুলো লতা পাতার মতো লম্বা হয়ে যাচ্ছে। অবিনাশ কোনো মতে তসবিহ বা মন্ত্র পড়তে চাইল, কিন্তু তার জিভ যেন অবশ হয়ে গেছে। হঠাৎ সেই মূর্তিটি অবিনাশের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোর টর্চটা নিভিয়ে দে, আমার চোখ জ্বলছে। অবিনাশ আতঙ্কে টর্চ নিভিয়ে দিল। গুটগুট অন্ধকার। সে অনুভব করলো একজোড়া বরফ শীতল হাত তার গলা চেপে ধরেছে। সে বাঁচার জন্য ছটফট করতে লাগলো। ঠিক তখনই দূর থেকে ফজরের আজানের সুর ভেসে এলো। আজান কানে যেতেই সেই হাতগুলো আলগা হয়ে গেল এবং এক ঝটকায় সেই মুহূর্তটি শেষ হয়ে গেল। সেই মূর্তিটি মিলিয়ে গেল। পরদিন সকালে জেলেরা অবিনাশকে রাস্তার ধারে অজ্ঞান অবস্থায় পায়। তার গলায় স্পষ্ট আঙ্গুলের ছাপ ছিল, যা সাধারণ মানুষের আঙ্গুলের চেয়ে অনেক বড়।
পরে জানা যায় বহু বছর আগে ওই হিজল গাছে এক তরুণী আত্মহত্যা করেছিল, যার সঠিক দাফন হয়নি। এরপর থেকে অমাবস্যার রাতে সেই আত্মা পথচারীদের শিকার বানায়। আজও অনেকে বলে কালিদহ বিলের সেই হিজল গাছের নিচে গেলে কানে আসে এক করুণ কান্না, আর কেউ যদি ভুল করেও টর্চ জ্বালায় তবে তার কপালে নেমে আসে চরম দুর্ভোগ। আসসালামু আলাইকুম ভাইয়া, এটাই ছিল আমার ঘটনা। ভালো থাকবেন। আবারও কখনো সময় পেলে ঘটনা পাঠাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবং আপনাদের ঘটনাগুলো নিয়েই সাজানো হয় আমাদের ভয়ের জগৎ। এবং আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠান তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। আমাদের ফেসবুক পেজের নাম আরজে ফারহান 8 এবং আরেকটা পেজ আরজে জীবন। দুটো পেজের লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অথবা আপনারা যদি চান আমাদেরকে ইমেল করে ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসের ঠিকানাটিও আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো mushfikurfarhansfans888@gmail.com অথবা mushfikurfarhansfans111@gmail.com। দুটো ইমেলই আমাদের। আপনারা চাইলে যে কোনো ইমেল অ্যাড্রেসে আপনার ঘটনাটি লিখে পাঠাতে পারেন। পুরো ঘটনা একসাথে লিখে পাঠাবেন। সো আজকের মতো বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে একটু বলে নিতে চাই, যারা এখনও শেয়ার করেন নাই, পুরো ভিডিওটা দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, যারা পুরো ভিডিওটা দেখছেন, অবশ্যই আমি বিশ্বাস করি যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন তারা আমার প্রকৃত শ্রোতা বা লিসেনার। সো আপনারা আপনাদের ফেসবুক টাইমলাইনে আমার শোটা লিখে দিবেন শেয়ার করে। ভালো লাগলে একটা লাইক করবেন, কেমন লাগলো সেটা জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আর যদি ভালোবাসেন আমাদেরকে, আমাদের বয়ের জগৎ ফ্যামিলির একজন মেম্বার হতে চান, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।